This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আজ 29শে জ্যৈষ্ঠ 1432, আষাঢ় মাস শুরু হতে আর দুদিন বাকি। 16ই জুন সোমবার, আষাঢ়স্য প্রথম দিবসে বৃষ্টি পড়ুক না পড়ুক, বৃষ্টির ফোঁটার মতো এই বিশ্বের কোথাও না কোথাও যে ক্ষেপণাস্ত্র বৃষ্টি হবে, ড্রোন বৃষ্টি হবে, এটা বলতে ওই ফরাসি ভবিষ্যৎ বক্তা নস্ট্রাদামুস হতে হবে না। ভদ্রলোকের কথাগুলো সব নাকি মিলে যেত। এই কথাটা আমাদের ওই নস্ট্রাদামুস না হয়েও ডেফিনেটলি মিলে যাবে, জানেন তো। আগামী সোমবার ওই পয়লা আষাঢ়ে এই বিশ্বের কোনো দুটো দেশ যে যুদ্ধ করবেই করবে, এটা আজ এই শুক্রবার রাত 9টা নাগাদ আপনি চোখ কান বুঝে বলে দিতে পারেন। কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ হোক বা না হোক, দুনিয়া জুড়ে যে যুদ্ধ একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, এবং সত্যি কথা বলতে গিয়ে একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতিও যে তৈরি হয়েই আছে, সেটাকে তো অগ্রাহ্য করা যাচ্ছে না। কাল রাতেই ইসরায়েল ইরানে হামলা করেছে, ইরানও ভোর রাত থেকে পাল্টা জবাব দিতে শুরু করেছে বলে দাবি করছে। আর এই দুটো দেশ থেকে 10,000 থেকে মোটামুটি 11,000 কিলোমিটার ধরুন, এই রকম দূরত্বে বসে একটা দেশের প্রেসিডেন্ট, তিনি বোধহয় মজা দেখছেন আর মুচকি হাসছেন। কারণ তার সামনে আবার কাকতারুয়া সাজার একটা সুযোগ এসে গেছে। ওই যে কাকতারুয়াগুলো আমরা চাষের জমিতে বসাই না, ওই পাখিটাকি তাড়াতে বসাই, ঠিক সেই রকম আমেরিকা ট্রাম্পকে হোয়াইট হাউসে ওই একই কারণে বোধহয় বসিয়েছে। এই পৃথিবী নামক গ্রহটার বায়ুমণ্ডল থেকে ড্রোন, মিসাইল এইসব তাড়াতে, মানে এটা আশা। ঠিক যেরকম কাকতারুয়া থাকলে পাখি আসবে না, এটাই আশা করে চাষিরা বসায়, ঠিক সেরকম। আর সেই জন্যই বোধহয় বলে, জানেন তো, আশায় মরে চাষা। এই ভদ্রলোকের ক্ষেত্রেও তাই। ভদ্রলোক প্রাণপণে শান্তির দূত সাজার চেষ্টা করে যাচ্ছে। যে ভাবুন, যে আমেরিকা দুনিয়া জুড়ে সব থেকে বেশি যুদ্ধ করেছে, দুনিয়া জুড়ে যাদের সব থেকে বেশি সেনা ঘাঁটি রয়েছে, যারা ইদানিং নিজের দেশে সেনা নামিয়েছে নিজের দেশের অশান্তি সামলাতে, তারা নাকি দুনিয়াকে শান্তির ললিত বাণী শোনাচ্ছে। দেখুন, স্বাভাবিক যেটা হওয়ার তাই হচ্ছে, সেগুলোকে ওই ব্যর্থ পরিহাসের মতোই শোনাচ্ছে। এবার ট্রাম্প বলেছিলেন তার কথায় রাশিয়ার ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিচ্ছে। বাস্তবে কি দেখলাম? ইউক্রেন রাশিয়ার ভেতরে গিয়ে ড্রোন হামলা চালিয়ে এলো, আর পাল্টা রাশিয়া রেডে করে ঝাঁপিয়ে পড়লো। এতদিন ধরে যুদ্ধ চলছে, এই লেভেলে কখনো ঝাঁপায়নি, এইবার একদম অল আউট চলে গেছে। ট্রাম্প বলেছিলেন প্যালেস্টাইনে ইসরায়েলি হানা তার কথায় বন্ধ হয়ে যাবে। দেখুন, ইসরায়েল গাজা স্ট্রিপে একটা ল্যাম্প পোস্টও আস্ত রাখেনি। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, ট্রাম্প দাবি করেই চলেছেন তার কথায় ভারত পাকিস্তানের সংঘর্ষ থেমেছে। কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়েও আমরা তো জানি ভারত সে কথাটাকে আদৌ কোনো গুরুত্ব দিচ্ছে না। ভারত যে কথা প্রথম দিন বলেছিল, এখনও সে কথাই বলছে। তারা নিজের শর্তে অপারেশন সিঁদুর বন্ধ করেনি, জাস্ট স্থগিত রেখেছে। তার মানে কি? মানে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ভারত কেউই
ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। কিন্তু এখানেই তো সব থেকে বড় দুশ্চিন্তার বিষয়। খেয়াল করে দেখুন, ট্রাম্প যেখানে যেখানে লড়াই থামিয়ে দিয়েছেন বলে বড়াই করেছিলেন, সেখানেই তো লড়াইগুলো তুমুল জোরদার হয়ে গেছে। সে আপনার রাশিয়া ইউক্রেন বলুন বা ইসরায়েল প্যালেস্টাইন বলুন, এবার তো তার সাথে ইসরায়েল ইরান জুড়ে গেল। এটা থেকে তো ভয় লাগছে। উনি তো আবার ভারত পাকিস্তান নিয়েও বলে বসে আছেন আর কি, যে এখানেও সব কিছু উনি থামিয়েছেন। ভারত কিন্তু বারবার সতর্ক করে যাচ্ছে পাকিস্তানকে, যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপে তাদের মদত রয়েছে বা তারা ওই সন্ত্রাসবাদীদের মদত দেওয়া বন্ধ করেছে, এটা যতক্ষণ তারা মানে আমাদের বোঝাতে সক্ষম না হবে, যদি কোথাও গিয়ে মনে হয় যে তারা এখনও পুরনো পর্বেই রয়েছে, ওই সন্ত্রাসবাদীদের মদত দিয়েই যাচ্ছে, তাহলে ভারত কিন্তু ফের আঘাত করবে। হয় রুটি খাও নয় গুলি খাও, নরেন্দ্র মোদী তো স্পষ্ট বলে দিয়েছেন। এবং আজকে যখন আপনাদের সঙ্গে কথা বলছি ততক্ষণেও কিন্তু ওই নোটা মানে নিষেধাজ্ঞা, আকাশপথে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে পাক সীমান্তে, কারণ ওখানে আবার ভারত বায়ুসেনার সামরিক মহড়া দেবে। সুতরাং বুঝতে পারছেন, ভারত প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করছে, আর পাকিস্তান প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের প্রত্যাঘাত করার জন্য যা যা দরকার তার যাবতীয় কারণ তৈরি করে চলেছে। সে ওই হাফিজ সঈদের ছেলেকে দিয়ে বড় বড় কথা বলানো হোক, বা এই যাবতীয় যে সন্ত্রাসবাদীরা আজহার বা হাফিজ, এদের সবাইকে সেনা নিরাপত্তায় জামাইয়া ধরে রাখাই হোক। দেখুন, এর থেকে না ওই মনে হচ্ছে যে কোনো সময় ওই ট্রাম্পের এই যে ট্র্যাডিশনটা, মানে এই ক্ষেত্রে যে ধারাবাহিকতা, যেখানেই বলছেন থামিয়েছেন সেখানেই বেড়ে গেছে, এটা এই ক্ষেত্রেও যে হবে না, এটা কিছুতেই গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। আমার কি ধারণা জানেন, ট্রাম্পের নিজের দেশের লোকেরাও না ট্রাম্পকে খুব একটা পাত্তা টাত্তা দেন না, জানেন তো। আর তাই ট্রাম্প বারবার বলেছেন অভিবাসন নীতি নিয়ে বিক্ষোভের আগুন আমেরিকায় নিভছেই না, কেউ কথা শুনছে না। চারিদিকে সব লোকজন, তার মানে তাকে আমরা সেই ছোটোবেলা খেলায় দুধু রাখতাম না, মানে যারা আছে থাকার জন্য বসিয়ে রাখা আর কি, এই সেরকম করে রেখে দিচ্ছে সাক্ষী গণেশ। তবুও ট্রাম্প, তার কিন্তু একটা অদম্য টেম্পারামেন্ট আছে, সহজে দমেন না। নতুন করে ওই গায়ে মানে না আপনি মোড়লের ঢঙে ইরানকে এবার উপদেশ দিতে গেছেন। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন ইরানের এটাই নাকি শেষ সুযোগ, হয় ইরানকে পরমাণু পরীক্ষা নিরীক্ষা বন্ধ করতে হবে, আর নয়তো ইসরায়েলের হাতে পড়ে পড়ে মার খেতে হবে। এবার ট্রাম্প জানেন কিন্তু এটা হচ্ছে মোক্ষম চাল, কারণ ইসরায়েল ইরানের ভেতরে ঢুকে হামলা করেছে, ইরানের সেনাপ্রধানের মতো ভিভিআইপিকে মেরে ফেলেছে। ইরানের ডিফেন্স যে ভোঁভা সেটা ইসরায়েল দেখিয়ে দেওয়ার পর এখন ট্রাম্প তাই নিশ্চিন্তে চোখ রাঙাচ্ছেন। কিন্তু এই চোখ রাঙানি ইরান তো বটেই, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশও কি সহ্য করবে? তার এই আগ বাড়িয়ে বাড়াবাড়ি করার থেকেই তো ইরানের প্রতি সহানুভূতির হাওয়াটা তৈরি হয়ে যাচ্ছে। মানে তার প্রত্যেকটা চালের মতো এই চালটাও কি বুমেরাং হবে? এটা ইরানের আকাশ। ফ্লাইট রেডারে ধরা পড়েছে এই ছিল এই নেই এর মতো একটা একটা করে বিমান কিভাবে সরে গেল, কিভাবে ফাঁকা হয়ে গেল মধ্যপ্রাচ্যের এই দেশের আকাশসীমা। ইরানের আকাশ এভাবেই ফাঁকা হয়ে যাওয়ার কারণটা তার খানিকক্ষণ আগেই ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। Moments ago, Israel launched Operation Rising Lion. বেঞ্জামিন নেতানিয়াহু যাকে অপারেশন রাইজিং লায়ন বলে ডাকলেন, সেটা আসলে 200 যুদ্ধবিমান, 300-র বেশি যুদ্ধাস্ত্র নিয়ে ইসরায়েলের সামরিক আগ্রাসন। কিন্তু কি করে ইসরায়েলের পক্ষে ইরানে হামলা সম্ভব? ইসরায়েল ইরানের দূরত্ব 1552 কিলোমিটারের মতো। ইসরায়েল থেকে ইরানে একটা সোজা দাগ টানুন, দুই দেশের মাঝে পড়বে জর্ডন আর ইরাক। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কি প্রথমে এই বিশাল ভূভাগ টপকে গিয়ে ইরানকে মেরেছে? উত্তর না, ইসরায়েল ইরানের ভেতরে ঢুকে মেরেছে।
ইরানেই ড্রোন ঘাঁটি তৈরি করে ইসরায়েলি গুপ্তচর সংস্থা। নির্দিষ্ট দিনক্ষণে রিমোট কন্ট্রোলে ড্রোনগুলোকে সক্রিয় করা হয়। ঠিক যে কায়দায় ইউক্রেন রাশিয়ায় ড্রোন হামলা করেছিল, অনেকটা সেভাবেই ইসরায়েল ইরানে প্রাথমিক হামলা করে। কিন্তু ইউক্রেনের হামলার যা প্রভাব ছিল তাকে বলে বলে 10 গোল দিয়েছে ইসরায়েল। কেন? ইসরায়েল ইরানের একাধিক পরমাণু চুল্লিকে টার্গেট করেছে। ইসরায়েলের হামলায় নিহত ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগেরি, নিহত ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি, প্রাণ গিয়েছে ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলী রশিদের। ইসরায়েলি হানায় নিহত ইরানের অন্তত 6 জন পরমাণু বিজ্ঞানী। নিহত বিজ্ঞানীদের মধ্যে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেউদুন আব্বাসিও আছেন। এরপর ইরান পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইরানে উঠছে বদলার লাল পতাকা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আল খামেনেই বলেছেন, ইসরায়েলকে কঠোর শাস্তি দেবে ইরান। ইসরায়েল যেন দুঃসহ অভিজ্ঞতার জন্য তৈরি থাকে। ইরানের ধর্মীয় নেতার হুঁশিয়ারির আগেই সে দেশের সেনা পাল্টা হামলার প্রস্তুতি নিয়ে ফেলে। শোনা যাচ্ছে ইসরায়েল লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল দেখেছে ইরান, যার কয়েকটা নাকি ছিটকে পড়েছে প্রতিবেশী জর্ডনের মাটিতেও। ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে পরিস্থিতি জটিল। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানকে ততক্ষণ মারবে যতক্ষণ প্রয়োজন হবে। Targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes. অতএব আপাতত কয়েকদিন যুদ্ধের বিউগল শোনা যাবে ইসরায়েল আর ইরানে, এবং ডোনাল্ড ট্রাম্প কয়েকটা দিন নাকে কান্নার সুযোগ পাবেন। কারণ ট্রাম্পই জানেন ইরানকে এই যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার কারণ কি। দেখুন, 9-এর দশকের মাঝামাঝি ভারতের প্রধানমন্ত্রী তখন নরসিমহা রাও। ভারত পরমাণু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, শেষ পর্বে পৌঁছে গেছে পোখরানে ওই যা পরমাণু বিস্ফোরণ টস্ফোরণ ঘটানোর প্রস্তুতি সেইগুলো আর কি এরকম। এবার পোখরানে যে এরকম পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ভারত ঘটাতে পারে, এটা আমেরিকার সন্দেহ হয়েছিল। ন্যাচারালি তারা বুঝতেই পারছেন আজকে এই এতদিন পর যখন বিজ্ঞান প্রযুক্তি এত দূর এগিয়ে গেছে, সমস্ত দেশেই বিভিন্ন রকম পরমাণু শক্তিকে বিভিন্নভাবে ব্যবহার করার একটা উদ্যোগ রয়েছে। কেউ পারছে, কেউ পারছে না, কিন্তু চেষ্টা তো রয়েছে। সেই রকম জায়গায় দাঁড়িয়ে ইরানকে বারবার ট্রাম্প সতর্ক করছেন যে এই পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ করো, এই পরমাণু সংক্রান্ত কিছু করতে পারবে না, ওগুলোর থেকে হাত গুটিয়ে নাও, না হলে কিন্তু ইসরায়েল মেরে দেবে এবং তারপরে আমরা মারবো, এরকম একটা ব্যাপার আর কি। মেরে কোমর টোমর ভেঙে দিলে ফাঁকা মাঠে আমরা গোল দিতে আসবো, এরকম একটা মানে মানসিকতা ট্রাম্পের যে রয়েছে সেটা সবাই বুঝতে পারছেন। তাহলে সেই অতদিন আগে ভারত তৃতীয় বিশ্বের একটা দেশ, তারা এরকম পরমাণু অস্ত্রের পরীক্ষা করে ফেলবে, এটা আমেরিকার কোথাও গিয়ে হজম হবে নাকি? দেখুন, এটা তো খুব পরিষ্কার এই আমেরিকার চিন্তা ভাবনাটা প্রথম থেকেই অন্যরকম ছিল। এই অন্যরকম ছিল বলেই আজকে ওই পাকিস্তানের ভেতর আমেরিকার পরমাণু অস্ত্র রাখা রয়েছে বলে এখন তো সন্দেহ হচ্ছে, ঠিক যার দোরগোড়ায় গিয়ে ভারত নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এসছে বলে এখন পাকিস্তান থেকেই দাবি করা হচ্ছে। ভারত কিছু বলেনি, ভারত চুপচাপ, কিন্তু পাকিস্তানের ওই দাবি আর চারপাশে এই ঘটনাকে ঘিরে, ভারতের প্রত্যাঘাতকে ঘিরে আমেরিকার লম্ফজম্প দেখে এটা তো পরিষ্কার ওই স্যাটেলাইটটা গিয়ে আমেরিকার ল্যাজেই পড়েছে। সেই জন্যই এত লাপাঝাপে শুরু হয়ে গেছে, না হলে এত কিছু করতো না। এবার যারা এই কাজগুলো করে, এরকম পাকিস্তানের মতো দেশ বা এরকম বিভিন্ন জায়গায় নিজেদের পরমাণু অস্ত্র সাজিয়ে রাখে, তারা কি চাইবে তাদের এই যে ভয় দেখানোর যে ক্ষমতাটা, এটাই তো তাদের ভয়ের থেকেই তো তাদের ক্ষমতার উৎস। গোটা বিশ্বকে এই ভয়টা দেখিয়েই তারা নিজেদের দাদাগিরি চালায়। সেখানে একটা দেশ তারা যদি আবার এরকম পরমাণু শক্তিধর হয়ে যায়, এই আরব বিশ্বতে তো তারা রাজা হয়ে গেল আর কি। তাহলে আমেরিকাকে ওখানে কেউ মানবে? এই যে আরবের বিভিন্ন দেশে আমেরিকা নিজেদের সেনা ঘাঁটি তৈরি করে রেখে দিয়েছে, সেটা সম্ভব হবে? এই জন্যেই বারবার তাদের ওই ধমকে গেছে আমেরিকা। এবার সেটা তারা এখন করছে, তাহলে তখন আরও কত গুণ বেশি করবে এবার ভেবে দেখুন। ভারত বিস্ফোরণ ঘটাবে এই সন্দেহ থেকেই স্যাটেলাইট মারফত তাই নজরদারি চালিয়েছিল আমেরিকা। ভুল ছিল না তাদের ধারণাটা। 95 সালে ভারত পরমাণু শক্তিধর হওয়ার পথে কয়েক কদম এগিয়ে গেছিল।
কিন্তু শেষ ধাপটা ভারত পার করে 98 সালে। দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী। 1998 সালের 11ই মে বুদ্ধ পূর্ণিমার দিন ভারত পোখরানে পরমাণু পরীক্ষা করেছিল সফলভাবে। আরও দুটো পরীক্ষা হয়েছিল তার দুদিনের মধ্যে। ভাবুন তো এইটা কত বড় একটা ধাক্কা ছিল আমেরিকার কাছে। তাদের কথা শুনলো না কেউ, এটা তাদের কাছে মানে মেনে নেওয়াটাও সম্ভব ছিল না। এবং যারা এরকম ভয়ের রাজত্ব কায়েম করে রাখে না, তাদের ওই ভয়টা বজায় রাখাটা খুব জরুরি। ওই বিভিন্ন মাফিয়া ডনটনের মতো আর কি। একবার যদি ভয়টা ভেঙে যায় তাহলে তো কেউ মানবে না। আর একজন যদি তাদের চোখ রাগানিকে উপেক্ষা করে তাহলে সেটা ওই সংক্রামক ব্যাপার আর কি। ভয়টা যেরকম সংক্রামক, সাহসটাও সংক্রামক। একটা দেশ করলেই বাকি দেশগুলো করতে শুরু করবে, তাহলে তাদের রাজত্ব থাকবে? তাই আমেরিকা প্রচুর হম্বিতম্বি করেছিল, বোঝানোর চেষ্টা করেছিল যে দেখেছো আমাদের কথা শোনেনি, এবার আমরা কি করি দেখো। আমেরিকার কথা না শুনলে কি হবে এটা বোঝাতে ভারতের ওপর প্রচুর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, কিন্তু ভারত সহ্য করেছিল, মাথা নোয়ায়নি। আর আজকে যার জন্য ভারতকে নিয়ে আমেরিকার চিন্তা আরও মানে 100 গুণ বেড়ে গেছে আর কি। আর ভারত সেদিন যা সহ্য করেছিল ইরান তা আজ সহ্য করছে। দেখুন ট্রাম্প এমনি বলেননি যে ইরান তার শর্ত মানলে তিনি যুদ্ধ থামিয়ে দেবেন। আমেরিকার প্রেসিডেন্টের এই কথা বলার পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, ইরান বহুদিন ধরেই পরমাণু অস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে। সোজা কথায় ইরান পরমাণু শক্তিধর হতে চাইছে। সেই জন্যই তো আমেরিকা জ্যাঠামশাইয়ের মতো তার পেছনে পড়ে রয়েছে, বারবার বলেছে ওটা বন্ধ করো। এমনকি কয়েক মাস আগে দু দেশের মধ্যে একটা বৈঠকও হয়েছিল, কিন্তু ইরান কথা শোনেনি। এবার যদি মধ্যপ্রাচ্যের ম্যাপটা খেয়াল করেন তাহলে দেখবেন ইসরায়েল এক চিলতে জায়গা জুড়ে আছে, আর তাকে ঘিরে রেখেছে জর্ডন, ইরাক, ইরান, সৌদি আরব, মিশরের মতো মুসলিম প্রধান দেশ। আর ইসরায়েলের সঙ্গে লেগে রয়েছে প্যালেস্তাইন। এবার কোনো কালেই প্রতিবেশীদের সঙ্গে খুব একটা সদ্ভাব নেই ইহুদিদের। ইসরায়েলকে যেমন তার প্রতিবেশীরা বিশ্বাস করে না, তেমন ইসরায়েলও তার প্রতিবেশীদের, বিশেষ করে ইরানের মতো পড়শি দেশকে বিশ্বাস করে না। সোজা কথায় এই হলো ইরান এবং ইসরায়েলের পারস্পরিক বোঝাপড়া আর বিশ্বাস অবিশ্বাসের জায়গা। সেই জায়গাটা দিনকে দিন আরও খারাপ হয়েছে। ইরান পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়ায় এই গোটা বিষয়টাই না ওই বলে না ঘৃতাহুতি, তাই হয়েছে। এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে তারা আত্মরক্ষার্থে হামলা করছেন, তার কারণ কি? কারণ ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে তাদের ওপর হামলা করবে। এই আশঙ্কাটাই তো গোটা বিশ্বের কাছে যুক্তি হিসেবে সাজিয়ে দিচ্ছেন নেতানিয়াহু। এবার সেটা যুক্তি না কুযুক্তি সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এইটার সঙ্গে সঙ্গে একটা জিনিস তো খুব পরিষ্কার হয়ে গেল, জানেন তো, ইসরায়েল এই যে প্রিএমপ্টিভ অ্যাটাকের ব্যাপারটা আপনারা অলরেডি জানেন, যারা না বললেই নয়, রেগুলার বেসিসে দেখেন আর কি, আপনাদের বলেছিলাম। দেখুন 1967 সালের 5ই জুন ঠিক এরকমই একটা প্রিএমপ্টিভ অ্যাটাক চালিয়েছিল ইসরায়েল। প্রিএমপ্টিভ মানে আগের থেকে ধরে নিয়ে, শত্রুপক্ষ আক্রমণ করতে পারে এটা আগের থেকে ধরে নিয়ে বুঝে নিয়ে তারা আক্রমণ করার আগেই তাদের আক্রমণ করে দাও, যাতে তারা আক্রমণ করার সুযোগই না পায়। একই জিনিস তো তারা ইজিপ্টের বিরুদ্ধে করেছিল, মিশরের বিরুদ্ধে করেছিল। মিশরের সেনাবাহিনী তাদের বিমানবহর সব মানে ঝড়ের গতিতে ধ্বংস করে দিয়েছিল। ব্যাস এই জায়গাটাই তাদের ওই প্রিএমপ্টিভ অ্যাটাককে মানে বিশ্বে এই যুদ্ধের যে মানচিত্র তার মধ্যে একটা অন্য জায়গা দিয়ে দিয়েছিল। কিন্তু সেই বিষয়টাতে তারা যে কোথাও ডক্টরেট করে ফেলেছে সেটা আরেকবার প্রমাণ করে দিল ইসরায়েল। এক্ষেত্রেও তো তাই। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মারতে পারে ইরান মারতে পারে। ইরান আমেরিকার সঙ্গে যখন এই ব্যাপারটা নিয়ে আলোচনায় বসেছিল, সেই আলোচনার সময়ও কিন্তু ইরান পরিষ্কার করে দিয়েছিল যে যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু আক্রমণ করবে। এবার আক্রমণ করবে এটা ধরে নিয়ে ইসরায়েল আগে গিয়ে আক্রমণটা করে দিল। কোথায় করলো? তাদের যাবতীয় পরমাণু কেন্দ্র
তাদের সেনা ঘাঁটিগুলোতে। না হলে মানে একদম সুনির্দিষ্ট আক্রমণ না হলে ইরানের সেনাপ্রধান এইভাবে মারা যান। দেখুন, এটা মানে এটা কিন্তু বিশ্বে অন্যান্য দেশগুলোর কাছেও যারা এতদিন ধরে ওই সমরবিদ্যা বা সমর শাস্ত্র নিয়ে চিন্তাভাবনা করেন, এই প্রিএমটিভ অ্যাটাকটা তাদের কিন্তু একটা অবশ্য পাঠ্য হয়ে দাঁড়াবে। বিভিন্ন দেশ কিন্তু এর থেকে শিক্ষা নিতে পারে। এবার এই শিক্ষাটার আতঙ্কের জায়গা হচ্ছে একটাই, আশঙ্কাটা সত্যি না আশঙ্কাটা মরীচিকা। মানে একটা আছে এরকম দেখিয়ে দিয়ে যদি সবাই আরেকটা দেশকে এরকমভাবে আঘাত করতে শুরু করে, তাহলে হানাহানিটা কোন পর্যায়ে পৌঁছবে বুঝতে পারছেন? দেখুন, ইসরায়েলের এই আশঙ্কাটা সত্যি না আমেরিকা আরও বাড়িয়ে দিয়েছে কিনা সেটা নিয়েও তো ভেবে দেখা দরকার। পরিষ্কার করে বললে আমেরিকা কোনোভাবে ইসরায়েলকে এইভাবে হামলা করার জন্য উস্কেছে কিনা সেটাও তো বোঝা দরকার। কারণ আমেরিকার এই মানসিকতাটা যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ বিশ্বের অন্য কোথায় আর কবে এরকম একটা উত্তেজনা সৃষ্টি হবে এবং কে কাকে প্রিএমটিভ অ্যাটাক করে বসবে সেটা কিন্তু নিশ্চিন্তে বোঝা যাবে না। Netanyahu, I regard as one of the most delusional and dangerous people on the planet. He has engaged the United States so far in 6 disastrous wars, and he's aiming to engage us in yet one more. We're not standing up for Israel. We are engaging in war on Israel's behalf all over the Middle East. এই যে ভদ্রলোকের কথা শুনলেন, এর পুরো নাম জেফ্রি ডেভিস স্যাক্স। ভদ্রলোক একজন অর্থনীতিবিদ এবং আমেরিকার সরকারি নীতি নির্ধারক কমিটির সদস্য। জেফ্রি স্যাক্স সোজা কথায় যেটা করলেন আমেরিকার ইমেজ বাঁচালেন। এটাই আমেরিকানরা চিরকাল করে এসছে। ওরা নিজেদের বাইরে না পৃথিবীতে আর কোনো কিচ্ছু সম্পর্কে বিন্দুমাত্র চিন্তিত না। সব কিছু নিজেদের যাবতীয় গুণ দোষ অন্যদের। যত দোষ নন্দ ঘোষের মতো এক্ষেত্রে হতো, যুদ্ধের যাবতীয় দায়টা চাপিয়ে দিলেন ইসরায়েলের ওপর। মানে আমেরিকা ভাজা মাছটা উল্টে খেতে পারে না, জানেই না, চেকেইনি। ওই ইসরায়েল মাছটা উল্টে দিচ্ছে বলে আমেরিকা খাচ্ছে, অর্থাৎ ইসরায়েল বাধ্য করছে বলে আমেরিকা ইরানের সঙ্গে এরকম একটা স্নায়ুযুদ্ধে জড়িয়েছে। আচ্ছা, এটা কেউ বিশ্বাস করবে বলুন তো? বিশেষ করে আমেরিকার ওই অতীত ইতিহাসটার দিকে একবার চোখ বোলানোর পর। যে দেশটা ভিয়েতনাম থেকে ইরাক, আফগানিস্তান থেকে কিউবা, সব জায়গায় অকারণে যুদ্ধে জড়িয়েছে, বেশিরভাগ জায়গায় গুণাগারও দিয়েছে, মারও খেয়েছে, কিন্তু যাই হোক অভ্যেস তো যায় না মলে। সেই দেশটা নিজের থেকে যুদ্ধে জড়াতে চায় না, কেউ ধরে যুদ্ধে জড়িয়ে দিচ্ছে, এটা মানা যায়? এবার দেখুন, এই সমস্ত যুক্তি মানা বা না মানার অধিকার আমার আপনার প্রত্যেকের আছে। এই যেরকম মনে হচ্ছে যে ইসরায়েল ইরান আক্রমণ করায় আমেরিকা যা করবে করুক, আমাদের দেশ কি করবে না করবে সেটাই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একটা কথা আছে জানেন তো, উভয় সংকট। ভারতের জন্য এটা হচ্ছে তার আদর্শ পরিস্থিতি। কারণ ইরান আর ইসরায়েল দুটো দেশের সঙ্গেই তো ভারতের সম্পর্ক দীর্ঘদিনের, এবং সেই সম্পর্কটা সুসম্পর্ক। শুধু যে বহু দিনের সম্পর্কও তো তা নয়, দুটো দেশের সঙ্গে আমরা বিভিন্নভাবে জড়িত। ইরানের চাবাহার বন্দর আর ইসরায়েলের হাইফা বন্দর, এই দুটো সমুদ্র বন্দরের সঙ্গেই ভারতের সরাসরি স্বার্থ জড়িয়ে আছে। 10 বছরের জন্য ইরানের ওই চাবাহার পোর্টের নিয়ন্ত্রণ পেয়েছে ভারত। এর ফলে একদিকে যেরকম পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং পশ্চিম এশিয়ায় পৌঁছতে একটা বিকল্প রাস্তা ভারত পেয়ে গেছে, তেমন তো ইসরায়েলের ওই হাইফা বন্দরের মাধ্যমে ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটা কূটনৈতিক অবস্থান পোক্ত করতে পারছে ভারত। হাইফা পোর্ট যদিও বেসরকারি হাতে, তবুও সেই বেসরকারি গোষ্ঠীর মালিকানা তো একটা ভারতীয়ের হাতে, ওটা তো ভারতীয় গোষ্ঠী, কাজী ভারত সেখানেও একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। দেখুন, সোজা কথা হচ্ছে যে ইরান ইসরায়েল যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারত কোন দিকে
হুইচ সাইড ইউ আর ইন বয়েজ, হুইচ সাইড ইউ আর ইন, সেই পিট সিগারের গানটার মতো এই প্রশ্নটা, কোন দিকে তুই আজ বল বন্ধু, কোন দিকে তুই আজ সাথী, সেই প্রশ্নটা কিন্তু ভারতের সামনে খুব জটিল হয়ে দাঁড়াবে, জানেন তো। কারণ ভারত, ইরান, ইসরায়েল তিনটে দেশই কিন্তু সভ্যতার তিন মহিরুহ। ইরান সনাতন ধর্মের আর ইসরায়েল আব্রাহামিক ধর্মের ধাত্রীভূমি। এহেন প্রাচীন সভ্যতার দুই পীঠস্থান নিজেরা সংঘর্ষে জড়িয়ে আমাদের ধর্ম সংকটে ফেলে দিল কিনা, সেটাই এই মুহূর্তে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যক্ষভাবে মধ্যপ্রাচ্যের সঙ্গে অনেকগুলো কারণে যুক্ত। আমাদের বাণিজ্য, আমাদের তেলের আমদানি, সেই সমস্ত ব্যাপারগুলো ছাড়াও আমাদের কিছু স্ট্র্যাটেজিক কারণেও আমরা মধ্যপ্রাচ্যের একাধিক রাষ্ট্র, একদিকে যেরকম ইসরায়েল, একদিকে ইরান, এরকম একাধিক রাষ্ট্রের সঙ্গে আমরা প্রত্যক্ষভাবে যুক্ত। ভারতের সাথে এই সমস্ত রাষ্ট্রগুলোর সম্পর্ক ভালো রয়েছে এবং বিভিন্ন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করেও ভারত কিন্তু ইরানের মতন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ শুধু রাখেনি, তার বাণিজ্যিক সম্পর্কটা কন্টিনিউ রাখছে, বজায় রাখছে। তো সেই কারণে আজকে ইসরায়েলের সঙ্গে ইরানের যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেটা ভারতের উপরে একটা প্রত্যক্ষ প্রভাব ফেলতে বাধ্য। দেখুন, দুনিয়া সতত পরিবর্তনশীল, কিন্তু ইরান ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক বহু ঘাত প্রতিঘাতেও এতদিন যে বদলায়নি, তার দুটো উদাহরণ দেবো। কারণ এটা দেখুন, এটাই এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আরেকটা যুদ্ধ লেগেছে, সেটা বিশ্বের জন্য কোনো ক্ষেত্রেই, কোনো যুদ্ধই ভালো না, এটা আমরা সবাই জানি। এটা বিশ্বের অর্থনীতির ওপরের একটা প্রভাব পড়বে। সেই অর্থনীতির ধাক্কাটা কোথাও আমাদের দেশেও কোনো না কোনোভাবে এসে তো পৌঁছবে, গোটা বিশ্বেই বিভিন্ন কোণে গিয়ে পৌঁছবে। এগুলো তো আছে, কোনটা বড় ধাক্কা হবে, কোনটা ছোট ধাক্কা হবে, সেগুলো পরের কথা। কিন্তু ধর্ম সংকট এক্ষেত্রে এটা ভারতের জন্য সব থেকে বড় সমস্যা। দেখুন, দুটো ঘটনার কথা বলছিলাম না, উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে এই সম্পর্কর জায়গাটা বজায় রাখাটা কতটা জরুরি এবং এই পরিস্থিতিটা ভারতের জন্য কতটা সমস্যাদায়ক। একটা সাম্প্রতিক অতীতের আর একটা একটু পুরনো। এই পুরনো ঘটনাটা বলি আগে। 2012 সালে ইসরায়েলের দূতাবাসের গাড়িতে প্লাস্টিক বোমা দিয়ে হামলার চেষ্টা হয়, মনে আছে আপনাদের? তাতে ইরানের হাত ছিল বলে সন্দেহ, কিন্তু ভারত সেই সময় দিল্লিতে ইরানি দূতাবাসে ইসরায়েলি তদন্তে সম্মতি দেয়নি। এবার দ্বিতীয় উদাহরণ, ইরানের আগের রাষ্ট্রপতি বিমান দুর্ঘটনায় মারা যান। খবর পেয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তার আপন ভাই মারা গেছে। বুঝতেই পারছেন, যখন এই রকম বক্তব্য, নিজের এই এক্সপ্রেশনটা আমাদের দেশের প্রধানমন্ত্রী জনসমক্ষে নিয়ে আসছেন, তার মানে তিনি আদৌ এক্ষেত্রে ভাবেননি যে ইসরায়েল এক্ষেত্রে কীরকম রিয়্যাক্ট করবে, তারা কী ভাববে, ওদের খারাপ লাগবে কিনা, ওরা অন্যভাবে দেখবে কিনা, এগুলো ভাবেনি। এটা দুটো কারণ। এক, ভারত তার সমস্ত ক্ষেত্রেই নিজেরা নিজেদের পথে হাঁটে, সে পথ অন্য কারুর দ্বারা প্রভাবিত নয়, নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেয়। আর দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীর বিশ্বাস ছিল পরিস্থিতি বদলাবে এবং আমাদের বন্ধুত্ব এই দুটো দেশের সঙ্গেই এতটাই দৃঢ় যে আমরা যদি ইরানের পাশে এই সময়ে দাঁড়াই, ইসরায়েল আমাদের পাশ থেকে সরে যাবে না। কিন্তু পহেলগাঁও হামলার পর থেকে পরিস্থিতিটা তো একটু হলেও বদলেছে। ইসরায়েল ওই হামলার পর থেকে বিনা শর্তে দ্ব্যর্থহীন ভাষায় আমাদের সমর্থন করেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস থেকে পাক সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত, অপারেশন সিঁদুরের প্রত্যেকটা পদক্ষেপকে সমর্থন জানানো শুধু না, সহায়তা করেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এবার এই অপারেশন সিঁদুরের পরেই তো পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ফিল্ড মার্শাল ইরানে চলে গেছিল। ইরান হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেখানে পাকিস্তানের মাতারা ওই অপারেশন সিঁদুরের পর সফর করেছিলেন। তার মানে তাদের সঙ্গে কোথাও গিয়ে কি একটা তাদের সম্পর্কটা অন্য মাত্রা নিচ্ছিল, যে জায়গায় তারা মনে করেছেন ভারত হামলা করলে ইরানের কাছে গিয়ে তারা কোথাও গিয়ে সেই আঘাতের ওপর মলম পাবেন, নাকি তাদের
উল্টো দিক থেকে মনে হয়েছিল। আমাদের মুসলিম দুনিয়ায় এই দেশটা বড় দেশ, শক্তিশালী দেশ, কিন্তু তারা ভারতের বন্ধু। তাই আগে তাদের বোঝাই গিয়ে যে তারা কিভাবে আমাদের ওপর হামলা করেছে, যাতে তাদের একটু বিরূপ করে দেওয়া যায় ভারতের ওপর। দুটোই হতে পারে। তাই এই কিন্তু এটার সব কটারই তো একটা মানে একটা ঘটনা ঘটলে তার একটা প্রতিক্রিয়া থাকে, তার একটা প্রত্যক্ষ পরোক্ষ মানে তার প্রভাব থাকে সম্পর্কের ওপর। তাই আজ ইসরায়েল ইরানের ওপর হামলা করছে, এই খবর পাওয়ার পর আমাদের সরকারের তরফে দুটো দেশের জন্যই দুশ্চিন্তা প্রকাশ করা হয়েছে। কিন্তু একটা সূক্ষ্ম সুতো তো থেকেই যাচ্ছে, যে সুতোর ওপর দিয়ে আগামী কটা দিন আমাদের বিদেশ নীতিকে হাঁটতে হবে, এটাতে তো কোনো সন্দেহ নেই। তবে একটা কথা ভেবে একটু স্বস্তি পেতে পারেন, এই মুহূর্তে আমাদের থেকেও বেশি পরিশ্রম করতে হচ্ছে আমাদের দুই প্রতিবেশীকে। একদিকে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি গেছেন আমেরিকায়। আগামীকাল আমেরিকার সেনা দিবস, সেখানে তিনি অতিথি। আমি নিশ্চিত, জানেন তো, আমেরিকার সেনাবাহিনীর লোকজন থেকে শুরু করে আমেরিকার নেতানেত্রীরা, এমনকি আমেরিকার সাধারণ নাগরিকরাও বিশ্বের নবম আশ্চর্য দেখার মতো করে মুনিরের দিকে তাকিয়ে থাকবেন। কারণ তারা তো ভাববেন, এই লোকটা নিশ্চয়ই এর মতো আশ্চর্য লোক তো আর হয় না, যে তার দেশ তার নেতৃত্বে ভারতের কাছে গোহারান হেরেছে, বলা ভালো মার খেয়েছে আর কি, বেধড়ক মার খেয়েছে। তারপর সেই লোকটাই নিজের বসকে তেল দিয়ে ঠিক প্রমোশন বাগিয়ে নিয়েছে। কাজে আসিম মুনিরকে আমেরিকায় গিয়ে প্রাণান্তকর পরিশ্রম করে বোঝাতে হবে পাকিস্তান মার খেয়েছে কিন্তু মাটিতে মেশে নিয়ে আসলে তারা লড়াই করেছে। আর একটা জিনিস আমরা দেখব আর বুঝব, এক, আমেরিকানদের মানসিকতাটা আসলে ঠিক কীরকম, যারা এতগুলো কথা বলার পর ওই পাকিস্তানিদের নিয়ে যাচ্ছেন নিজেদের দেশে, পাক সেনা প্রধানকে নিয়ে যাচ্ছেন নিজেদের দেশে তাদের সেনা দিবসে, অথচ এই সদ্য এক পাকিস্তানি বংশোদ্ভূতকে কানাডার থেকে পাঠানো হয়েছে আমেরিকায়। কেন? বিচারের সম্মুখীন করতে। তার বিরুদ্ধে অভিযোগ কি? আমেরিকার মাটিতে ফের একটা ওই 9/11-র মতো একটা বিধ্বংসী একটা কোনো কিছু ঘটনার ষড়যন্ত্র করেছিল সে, আইসিসের সঙ্গে মিলে। ভাবুন তো, যাদের মানে একদম নির্দিষ্টভাবে প্রতিটা পদে এইভাবে সন্ত্রাসবাদের সাথে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে, এবং যে দেশটার সেনাবাহিনীর অন্যতম মূল কাজ হচ্ছে এই সন্ত্রাসবাদী এই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় পাঠানো সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার জন্য, ভাবুন তাদের নিয়ে চলে যাচ্ছে আমেরিকা। আর এটাও হয়তো হতে পারে, জানেন তো, মানে আমেরিকার সেনাবাহিনীর এখন কি অবস্থা দেখুন, তাদের সামনে বিশেষ অতিথি ওই আসিম মুনির। এই তো দেখে আমাদের তার মানে আর আক্ষেপ করার কিছু নেই, বরঞ্চ কনফিডেন্স বাড়ার আছে। এই হচ্ছে আমেরিকার শক্তি, এই হচ্ছে মানসিকতা। এই জন্যই এরা ভিয়েতনাম, আফগানিস্তান যেখানেই যায় মার খেয়ে বাড়িতে চলে যায়। এবার অন্যদিকে তাকান, আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে দেখুন, তিনিও তো মাথার ঘাম পায়ে ফেলে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন। যখন পৌঁছেছেন অনাহুত অতিথির মতো গেছেন, কেউ তাকে অভ্যর্থনা জানাতে আসেনি ব্রিটিশ সরকারের তরফ থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য বহু চেষ্টা করছেন, হয়নি এখনো। অনেক কষ্টে একটা জিনিস তিনি করতে পেরেছেন, বিএনপির তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক করতে পেরেছে। আমার কি মনে হচ্ছে জানেন, আসল উদ্দেশ্য তার এটাই ছিল, ইউনূস ওইখানে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে কথা বলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বিএনপির সঙ্গে একটা সমঝোতা করতে পেরেছেন। কারণ বাইরের শক্তির থেকেও তার নিজের ক্ষমতায় টিকে থাকতে হলে যে বিএনপিকে লাগবে, এবার বিএনপি যদি বেঁকে বসে তাহলে ব্যথা আছে, এটা বুঝতে তিনি পেরেছিলেন। এই জন্যই তিনি এর আগে খালেদা জিয়ার কাছে পৌঁছে গেছিলেন। তারপরেও তো লাভের লাভ কিছু হয়নি। তারেক রহমান মানে সরাসরি লন্ডনে বসেই
তার দলের কর্মীদের নিয়ে যে সভা করেছিলেন সেখানে স্পষ্ট ভাষায় বলেছিলেন কোনোভাবেই ডিসেম্বরের পর ভোট তারা মানবেন না, ভোট করাতে হবে তার আগেই। ইউনূসকে যাচ্ছে তাই করে বলেছিলেন। এবার ইউনূস তখনই বুঝেছিলেন হাওয়াটা খারাপ, এতে হলো না, ওই তারেক রহমানকেই ধরতে হবে, সেই করতেই আসলে গেছেন। বৈঠক টৈঠক করে বলেছেন এপ্রিলে তারা ভোট করাবেন। মানে বুঝতে পারছেন, বিএনপি গোঁ ধরেছিল শুভস্য শীঘ্রম, যা করতে হবে ডিসেম্বরের মধ্যে করতে হবে। ওই আপনি যেরকম বলেছেন জুন চলবে না, এবার এপ্রিল জুন এই সমস্ত ভুলে গিয়ে এখন কি বললেন, এখন বললেন যে তিনি ফেব্রুয়ারি মাসে করবেন ভোটটাকে। দেখে মনে হচ্ছে না যে আমাদের গড়িয়াহাট বা হাতিবাগানের হকারদের মতো দরদাম করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, বার্গেনিং, তোমারটাও থাক আমারটাও থাক। আমি বলেছিলাম এপ্রিল হবে, তুমি বললে যখন মানতে রাজি হচ্ছ না, আচ্ছা ঠিক আছে একটু তোমারও থাক আমারও থাক ফেব্রুয়ারি। এরকম একটা যুক্তি দিয়ে ছেলে ভোলানোর মতো করে ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি ভোটের ডেটটা সেট করলেন ইউনূস। সে দেখে মনে হচ্ছে না তার আসল লক্ষ্য ভোট ঠোট না, চেয়ারটাকে আঁকড়ে থাকা। নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা বাংলাদেশে তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি একটি নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার জন্য বিগত কয়েক মাস যে দাবি জানিয়ে আসছিল, নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটির আজকে সমাপ্তি ঘটছে বলে আমি মনে করি। কারণ বিএনপির তরফ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এপ্রিল মাস বা জুন মাস এটি নির্বাচনের জন্য বাংলাদেশে একটি ভালো সময় না। তো জনাব তারেক রহমান অত্যন্ত সফলভাবে এই নির্বাচনের ব্যাপারে একটি প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন। যাক, লন্ডনে গিয়ে তবু একটা কিছু তো করলেন ইউনূস, না হলে 7 সাগর 13 নদী পার করে টেমস তীরে পৌঁছে ইউনূসকে তো শুধু দুর্ভাগ্যই তারা করছিল। লন্ডনে পৌঁছানো ইস্তক তিনি কি দেখেছেন ওই প্রবাসী বাংলাদেশিরা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, তাকেই মোটামুটি অনুপ্রবেশকারী বানিয়ে তাকে সেখান থেকে গো ব্যাক করতে চাইছে, যেখানে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ। আর তারপর তিনি বাকিংহাম প্যালেসে গেলেন, ইংল্যান্ডের রাজা চার্লসের সাথে হাত মেলাবেন বলে ঠিক করলেন, আর 5 জনের মতো গিয়ে লাইনে দাঁড়ালেন। ভাবুন, কোথায় তিনি একটা দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, মানে একটা দেশের প্রধানমন্ত্রীর সমান মান মর্যাদা গুরুত্ব পাওয়ার কথা তার, সেখানে লাইনে দাঁড়িয়ে, মানে আর সবার সাথে লাইনে দাঁড়িয়ে 10 সেকেন্ডও চার্লসের সাথে কথা বলার সুযোগ পেলেন না ইউনূস। ছবিতে ধরা পড়েছে চার্লস তার সঙ্গে শুধু হাত মেলালেন, ওই হাত ধরতে আর ছাড়তে যেটুকুনি সময় লাগে, বাস। তারপর আর তাকে চিনতেই পারলেন না। তিনি ইংল্যান্ডের রাজার কাছে আসলে ওই আরেকজন কেউ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা। অথচ ইউনূসের মিডিয়া সেল বলছে চার্লসের সঙ্গে নাকি একান্তে কথাবার্তা হয়েছে তাদের হিরো তিনি। কথার যে একদম ডাহা মিথ্যে সেটা তো আমরা নয়, ওই বাংলাদেশিরাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে। বাংলাদেশিরাই বলছে ইউনূস লন্ডনে গিয়ে আগাগোড়াই কোনো পাত্তা পাননি। আমার কি মনে হচ্ছে জানেন, ইউনূস সাহেব আমাদের বিনোদন তো দিচ্ছেনই, আমরা ভারতীয়রা তাকে দেখে মজা টজা যা পাওয়ার তা তো পাচ্ছি, বাংলাদেশিরাও কম মামত পাচ্ছেন না। আমরা যেমন ইউনূসকে তার ভারত বিদ্বেষের কারণে প্রতিটা পদে তার অবস্থানটা বুঝিয়ে দিচ্ছি, তেমন বাংলাদেশিরাও তাকে উঠতে বসতে গালমন্দ করছেন তাদের দেশের মান সম্মান বিদেশের মাটিতে ধুলোয় মেশানোর জন্য। অতএব এমন একজন মানুষ যিনি দেশে আর বিদেশে অপমান ছাড়া আর কিছু পাচ্ছেনই না, তাকে নিয়ে আজ আর কথা বাড়িয়ে লাভ নেই, বুঝলেন তো। তার থেকে বরঞ্চ সেই কথাগুলো বলি যে কথাগুলো আজ না বললেই নয়। শুক্রবার তারিখ 13। পশ্চিমী কুসংস্কার বলে এটাই নাকি সবচেয়ে অশুভ সংযোগ, কারণ 13 তারিখ শুক্রবার পড়লেই খারাপ খারাপ ঘটনা ঘটে। ইতিহাস নাকি তেমনই সাক্ষ্য দেয়। যেমন ধরুন,
জেরুজালেমের আপার রুমে মধ্যরাতে 13 জন শিষ্যকে নিয়ে লাস্ট সাপার করেছিলেন যীশু খ্রিস্ট। দিনের আলো ফোটার পর শুক্রবার তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়। 1307 সালের 13ই অক্টোবর শুক্রবার খ্রিস্ট ধর্মের ক্রুসেডার নাইটস টেম্পলারদের গ্রেফতার করান ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ। চসারের ক্যান্টারবেরি টেলসে শুক্রবার 13 তারিখ যাত্রানাস্তি বলা হয়েছে। 1907 সালে টি.ডব্লিউ. লসনের বিখ্যাত উপন্যাস ফ্রাইডে দ্য 13th প্রকাশ পায়। হিস্প্যানিক এবং গ্রিক সংস্কৃতিতেও শুক্রবার ও 13 তারিখের সংযোগকে অশুভ ধরা হয়। কোনো মাসের প্রথম তারিখ রবিবার হলে সেই মাসের 13 তারিখ শুক্রবার হয়। ত্রিস্কাইডেকাফোবিয়া মানে 13 নম্বরের ভয়। 13 সংখ্যাটা ডেঞ্জারাস বলে অনেকে মনে করেন, জানেন তো? অনেকে কেন, গোটা বিশ্ব জুড়ে এটাই তো কনসেপ্ট, যার জন্য বোয়িংয়ে 13 নম্বর সিট রাখা হয় না, অনেক বহুতলে 13 নম্বর তলা রাখা হয় না। 13 তলা থাকে কিন্তু সেটা নম্বর অন্য কিছু রাখা হয়, 14 করে দেওয়া হয়, 13টা নেই, 12 পর স্ট্রেট 14, কারণ কেউ ওখানে থাকতে চায় না, কিনতে চায় না, ভাড়া নিতে চায় না। এবার ভাবুন, 13 নম্বর সংখ্যাটার পরিচিতি অপয়া বলে, তারপর আজকে আবার সেই ফ্রাইডে দ্য 13th। এতে অশুভ ঘটনাটা তো ঘটে গেছে গতকাল 12ই জুন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির কথাটা ভাবছিলাম, জানেন তো? রূপানি 13 নম্বরকে ভয় পেতেন কিনা জানি না, কিন্তু 12 নম্বরে ভরসা পেতেন, এটা শুনেছি। বিশেষ করে 1206 ছিল তার অত্যন্ত প্রিয় সংখ্যা। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রিয় সংখ্যা 1206 ছিল। প্রথম স্কুটির নম্বর ছিল 1206, সেখান থেকে প্রত্যেকটা গাড়ির নম্বর 1206 রেখেছিলেন। লন্ডন যাওয়ার তারিখ বেঁচেছিলেন 12/6 তারিখে, 12ই জুন, 12/6, সেই 1206। বোর্ডিং টাইম কত ছিল? দুপুর 12:06। যাওয়ার কথা ছিল একদিন আগে, কিন্তু লুধিয়ানা পশ্চিম বিধানসভার উপনির্বাচনের প্রচার করার জন্য একদিন যাত্রা পিছিয়ে দেন। সেই যাত্রাই শেষ যাত্রা হয়ে গেল। 12/6 তারিখেই তাকে মারা যেতে হলো। এক্ষেত্রে 12/6 ভাগ্য তার সঙ্গ দিল না, অথবা বলা যায় চিরসঙ্গী হয়ে রয়ে গেল। নাকি বিজয় রূপানি নিজের আজীবন প্রিয় সংখ্যাটা আহমেদাবাদের বিশ্বাস কুমার রমেশকে দান করে দিলেন। বিজয় রূপানির পাশেই বসেছিলেন রমেশ। তিনি ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একমাত্র বেঁচে যাওয়া যাত্রী, অলৌকিক বললেও কম হয়। হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর রমেশ তাকে জানিয়েছেন ঠিক কী করে তিনি রক্ষা পেয়েছেন। वो मेरे नज़रों के सब सामने हुआ था। मेरे खुद को भी बिलीव नहीं होता कि मैं कैसे उसमें से ज़िंदा बाहर निकला, क्योंकि थोड़ा टाइम लिए के तो मेरे को लगा था कि मैं भी मरने वाला हूँ, लेकिन जब मेरी आँख खुल के मैं देखा ना तो मुझे लगा मैं ज़िंदा हूँ। तो मैंने ट्राई किया, जब मेरी सीट थे वो मेरी बेल्ट निकाला, मैंने वो ट्राई किया जहाँ से निकल सकता वहाँ से, तो मैं निकल गया वहाँ से। मेरे नज़रों के सामने एयर होस्टल और दूसरे आंटी अंकल सभी उसमें मिस हो गए थे सभी। टेक ऑफ के बाद 1 मिनट के अंदर ही जब टेक ऑफ हुआ ना तो सडनली 5-10 सेकंड कैसे लगा जैसे स्टक हो गया वो। बाद में से मेरे को लगा कि कुछ हुआ। बाद में प्लेन में लाइट ऑन हो गई, ग्रीन और वाइट। बाद में वो पता नहीं वो प्लेन टेक ऑफ ज़्यादा करने के लिए वो रेस बोलते हैं क्या, रेस दिया होगा ऐसा कुछ, और सीधा स्पीड में ही घुस गया जहाँ वो क्या था वो हॉस्टल था, एक हॉस्पिटल का। हाँ, हॉस्टल में, और सब सामने सब हुआ। ये जब फ्लाइट जब क्रैश हुई उस समय हॉस्टल पे लैंड की थी, उसी समय आप बाहर निकले थे? नहीं, क्योंकि आई थिंक मेरे को जब मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। हॉस्टल के जो ग्राउंड फ्लोर है ना, जैसे नीचे, वहाँ लैंड हुई थी। तो मुझे दूसरे के बारे में मेरे को पता नहीं, लेकिन मैं जहाँ लैंड हुआ था ना वो नीचे की साइड थी। तो जब वहाँ थोड़ा पेस भी था प्लेन के जब बाहर, तो जब जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, तो मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए। तो मैंने ट्राई किया निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर, क्योंकि अपोजिट साइड पे था ना वो बिल्डिंग का वो था ना दीवार, तो उधर से कोई शायद नहीं निकल सका होगा, क्योंकि उधर पूरा उधर ही क्रैश हुआ था। मैं जो जहाँ था वहाँ ही थोड़ा पेस था। फिर भी मेरे पता नहीं मैं कैसे बचा हूँ, क्योंकि मेरे नज़र के सामने ही सब
2 एयर होस्टल वो अंकल आंटी सब उधर ही सब। आप पैदल चल के आए वहाँ से निकल के? हाँ, और थोड़ा जब आग लगी ना मेरा लेफ्ट हैंड भी जल गया थोड़ा, फिर एम्बुलेंस मेरे को उठा लेके इधर आया हॉस्पिटल में। একমাত্র জীবিত যাত্রীর বয়ান অনুযায়ী বিমানটা আটকে গেছিল, তারপর জ্যামুক্ত তীরের মতো ছুটে গিয়ে হোস্টেলে ধাক্কা মারে। তার এই প্রত্যক্ষ অভিজ্ঞতা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাহায্য করবে। কোনো যান্ত্রিক ত্রুটি নাকি চালকের ভুল, সেটা ক্রমশ স্পষ্ট হবে। আন্তর্জাতিক ফ্লাইট, ফরেন ন্যাশনালরা ছিলেন, ফলে এই জল কিন্তু বহু দূর গড়াবে। এবং ঘটনা হলো যে এই জলটা অনেক দিন ধরেই গড়াচ্ছে, অনেক ঘটনা ঘটেছে। এই আহমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে এখনও তার কোনো সম্পর্ক হয়তো আমরা খুঁজে পাইনি। আর সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো স্পেকুলেশনের ওপর কোনো অভিযোগ ঠুকেও দেওয়া যায় না। কিন্তু অত দূরে তাকানোর আগে আমরা বরং আহমেদাবাদের দিকেই আরেকবার তাকাই। উত্তম সুচিত্রার একটা ছবি রয়েছে, পথে হলো দেরি। আহমেদাবাদে ভূমি চৌহানের জীবনে ওই সিনেমার টাইটেলটাই যেন চরম বাস্তব হয়ে গেল। ভূমি চৌহান মাত্র 10 মিনিট দেরি করে ফেলেছিলেন বিমানবন্দরে পৌঁছতে। বিমানবন্দর কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করেছিলেন তাকে প্লেনে তোলার জন্য, কিন্তু তাকে অনুমতি দেওয়া হয়নি। হতাশায় ভেঙে পড়েছিলেন। কিন্তু 10 মিনিট পরেই দেখেন তার মিস করা বিমান ওই ভয়াবহ দুর্ঘটনায় জ্বলছে। আর তারপর থেকে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েই চলেছেন। বিশ্বাস কুমার বেঁচে গিয়েছেন কপালের জোরে, আর ভূমি চৌহান তিনি বেঁচে গেছেন। কপালের জোর আছে কিনা জানি না, কিন্তু স্বভাবের দোষ তো আছেই। সময়ানুবর্তিতার অভাবই তাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছে। सबसे मैंने रिक्वेस्ट की, लेकिन वो तीनों जन ने मुझे वापस ही भेज दिया कि नहीं मैडम, अभी 10 मिनट की आपकी लेट की वजह से हम लोग को और 15 मिनट लेट हो सकता है। तो फिर इसलिए मुझे रिटर्न होना पड़ा था। लेट होने का रीज़न तो यही था कि अहमदाबाद का थोड़ा ट्रैफिक, हम लोग ये सिटी एरिया में थोड़ा एंटर हो चुके थे, तो उस वजह से थोड़ा हमको लेट हुआ था। जब पता चला तब हम ऑलमोस्ट एयरपोर्ट से तो घर के लिए निकल चुके थे, और हम लोग गाड़ी में ही थे, और तभी हमने न्यूज़ देखा कि ऐसा प्लेन क्रैश हुआ है। और एट द टाइम आई वॉज फीलिंग टोटली नम, एंड एक तरह से अच्छा मैं अपने भगवान का थोड़ा, माता जी का और सब शुक्रिया कर रही थी कि मैं बच गई। लेकिन दूसरी साइड ये भी था कि ये जो इंसिडेंट हुआ है वो बहुत ही थोड़ा टेरिफाइड है। দেখুন, একটা জিনিস তো নিশ্চিত, এ দুজন বেঁচে গেছেন, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো খবর, ভালো লাগার খবর। কিন্তু যারা বাঁচলেন না তারা কেন প্রাণ হারালেন সেটা তো এবার ভেবে দেখার খুব দরকার আছে, খতিয়ে দেখার দরকার আছে। বিমানের ব্ল্যাক বক্স খোঁজা হচ্ছে, হয়তো সেখান থেকে কিছু তথ্য প্রমাণ আসবে। কিন্তু কতগুলো বিষয় তো একদম এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এই বিমানের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয়েছিল কি, এই প্রশ্ন তো উঠবে। এক যাত্রী যিনি ওই বিমানে দিল্লি থেকে এসে পৌঁছেছিলেন আহমেদাবাদে, তিনি তো ওখানে বিমান থেকে নেমেই, আকাশ নামে তিনি নেমেই তো ওই বিমানের ভেতর বিভিন্ন ব্যবস্থা সংক্রান্ত বিষয়, সেটা এসি হোক বা ওই বিভিন্ন টিভিগুলো হোক, সেই সমস্ত ব্যাপারে গণ্ডগোল ছিল বলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ কিছু না কিছু সেটা রক্ষণাবেক্ষণের জায়গায় ত্রুটি থাকলেও থাকতে পারে। সেগুলোই কারণ কিনা সেটা তো পরের কথা। কারণ একসঙ্গে দুটো ইঞ্জিন স্তব্ধ হয়ে যাওয়া, এটা কিন্তু খুব খুব বিরল ঘটনা। কিছু কিছু ঘটনা থাকে যেগুলোকে বলা হয় রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট। এবার এই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার্স, তার থেকেও রেয়ারেস্ট এটা এইভাবে দেখা হচ্ছে। মানে এটা নাকি হওয়ার মানে অসম্ভব, একসঙ্গে বিমানে দুটো ইঞ্জিনই স্তব্ধ হয়ে যাওয়া। খুব খুব কম এরকম উদাহরণ রয়েছে। ফলে এটা খতিয়ে দেখাটা খুব জরুরি, এবং চাপানুতর কিন্তু এবার চলবে। এটাকে এড়ানো কোনোভাবে যাবে না, এটা এড়ানো উচিতও না। কিন্তু সঙ্গে সঙ্গে যতগুলো সম্ভাবনা আছে এবং ভবিষ্যতে যে যে সম্ভাবনা এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটাতে পারে, সেগুলোকে কি আমরা একটু খতিয়ে দেখব না? আজকের দিনটা তো সেটারই। আমরা শুনলাম
যে ওখানে পাখির সঙ্গে নাকি ধাক্কা লেগে থাকতে পারে। এখনও চূড়ান্তভাবে সেটাই জানানো হয়নি, কিন্তু ডিজিসি এর তরফ থেকে ওরকমই একটা জানানো হয়েছে। কেন পাখি আসে সেটা নিয়ে ভাবা উচিত। এই ব্যাপারটাকে মানে সারাদিন ধরে এত ফ্লাইট উঠছে নামছে, এর কোনো রকম ব্যবস্থা করা সম্ভব কিনা সেটা ভাবা উচিত। আর আরও একটা জিনিস ভাবা উচিত, যেটা আমরা জানি, এখানে আমাদের এই রাজ্যে আমরা 2021 সালে শুনেছিলাম, আপনাদের মনে আছে 2021 সালে সেই দুর্গাপুজোর সময় শ্রীভূমিতে বুর্জ খলিফা বানানো হয়েছিল, সেখানে লেজার শো হচ্ছিল, মানুষের বিনোদন, অভিনব একটা কিছু, সেটাই তো মেন ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেটা যে কত বড় একটা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারত সেটা সম্পর্কে আমাদের চোখ খুলে গেছিল যখন 3টে বিমান সংস্থা তারা অভিযোগ জানিয়েছিল যে ওখান থেকে যে লেজারগুলো আকাশে ছুড়ে দেওয়া হচ্ছে, যে কোনো ফ্লাইট যখন আসে তখন তারা যে আলো দেখে এগোয় তাদের দৃষ্টিভ্রম হতে পারে, একটা অনিচ্ছাকৃত দুর্ঘটনা হতে পারে। তখন সেটা আর অনিচ্ছাকৃত থাকে না। যদি সেটা কেউ ওই রকম মানে বিমানবন্দরের আশেপাশে কোনো এলাকায় এইভাবে লেজারের খেলা চালায়, তাহলে তখন তো সেটাকে অনিচ্ছাকৃত আর বলা যায় না, সব জেনে শুনে। দেখুন, যাদের বাড়ি ওই এয়ারপোর্টের একটা নির্দিষ্ট চৌহদ্দির মধ্যে, যারা পুরনো বাসিন্দা তারা জানেন, এই আমাদের দমদম এয়ারপোর্টের আশেপাশে যারা থাকেন, যে ওখানে আগে উঁচু বাড়ি করার অনুমতি দেওয়া হতো না। দোতলার ছাড়িয়ে 3তলা বাড়ি হয়ে গেলেই তখন বলা হতো বাড়ির ছাদে একটা লাল আলো লাগান, যাতে ফ্লাইটগুলোর বুঝতে অসুবিধা না হয় এখানে একটা উঁচু বিল্ডিং রয়েছে। তাও হয়তো সেই বাড়িগুলো ওই বিমানবন্দর থেকে 4 কিলোমিটার 4.5 কিলোমিটার দূরে। আর এখন গিয়ে দেখুন, বিমানবন্দরের পাঁচিলটা যেখানে শেষ হচ্ছে তারপরেই একের পর এক বহুতল দেখতে পাবেন। কারা অনুমতি দিল, কিভাবে অনুমতি দিল, এগুলো তো খতিয়ে দেখার প্রয়োজন আছে, তাই না? কিভাবে ওই চত্বরগুলোর মধ্যে দিনের পর দিন, ও পুজো ছেড়ে দিন, পার্টি হচ্ছে, বিয়ে হচ্ছে, লেজারের খেলা চলছে, আকাশ চিরে লেজার ছুটে যাচ্ছে ওপর দিকে। এটা যে কত বড় একটা বিপজ্জনক জিনিস, এটা যাদের সামলানোর কথা তারা কি নজর রাখছেন? যদি নজরই রাখেন পুলিশ প্রশাসন, তাহলে সেগুলো বারবার ঘটে চলেছে কি করে? যে কোনো দিন আপনারা যান, দেখবেন কোনো না কোনো এলাকায় ওরকম আকাশের বুক চিরে লেজারের আলো উঠে আসছে। এগুলো অন্যায়। আজকে অন্তত এটা পুলিশ প্রশাসন ভুলে যান, একটু সচেতন হওয়ার তো দরকার আছে। হয়তো আমাদের কোনো না কোনো আত্মীয় স্বজন, হয়তো আমরাই থাকবো কোনো দিন ওই ফ্লাইটে, আর কেউ কেউ আছেন খুব গম্ভীরভাবে বলেন আমরা তো এই সমস্ত ফ্লাইট টাইটে চড়ি না। বাঁচতে পারবেন? ওই হোস্টেলের ভেতর যে ডাক্তাররা বসেছিলেন তারা তো ফ্লাইটে ছিলেন না, কেউ ঘুরে বেড়াচ্ছিলেন, কেউ গল্প করছিলেন, কেউ খেতে বসেছিলেন। তারা জানতেন তাদের বাড়ির ওপর ওরকম বিমানটা ঢুকে পড়বে। বাঁচতে পেরেছেন কেউ? 20-21 জন, ভাবা যায়? ঠিক একইভাবে চারপাশে, বিমানবন্দরের চারপাশে যে ঘন বসতি রয়েছে, যদি কোনো বিমান কোনো কারণে, আমরা প্রার্থনা করব যাতে এরকম ঘটনা না ঘটে, কিন্তু এই একই ঘটনার পুনরাবৃত্তি যদি কোনোদিন হয়, এবং সেটা যদি আমাদেরই কারুর এরকম বেপরোয়া মনোভাবের জন্য হয়, আমরা নিশ্চিত থাকতে পারবো আমরা নিরাপদ। আমরা নিজেরা অনিচ্ছাকৃত খুন নয়, ইচ্ছাকৃত খুনের দায়ে কিন্তু সেদিন নিজেদের আয়নার সামনে আর দাঁড়াতে পারবো না। হ্যাঁ, শীতের শুরু থেকেই তো পার্টি শুরু হয় সল্ট লেক বা তার এদিকে বিভিন্ন জায়গায় লেজার শো শুরু হয়। সেটা আমাদের এফেক্ট তো করেই, কেননা টেক অফের সময় আর ল্যান্ডিংয়ের সময় সবসময় আমাদের ভীষণ অ্যালার্ট থাকতে হয়। এই দুটো ক্ষেত্রে যদি চোখে তখন একটা লেজার পড়ে, তো শুধু সেই সময় না, তারপরেও একটা গ্লুমি ভাব থাকে। তো যে কোনো সময়, এই সময় যখন আমাকে টেক অফ বা ল্যান্ডিংয়ের সময় যখন অ্যালার্ট থাকতে হয়, সেই সময় যদি একটা কিছু আমাকে এফেক্ট করবে, আউটসাইডার কিছু,
তো ককপিটে তখন আমি একটু কনসেন্ট্রেট করতে মানে একটু দেরি হয়তো হলো, ভুল না, হয়তো দেরি হবে। তার বাইরে এটা বুঝতে হবে যে বাইরের অ্যাটমসফিয়ারটা ডার্ক, আর ছোট ছোট লাইটস আমরা দেখতে পাই, আর তাকে কনসেন্ট্রেট করতে হয় রানওয়ে লাইটসের ওপরে, যে ঠিক মতন সে দেখছে কিনা, তার ল্যান্ডিংটা কোথায় হবে এম করতে হয়। তার মধ্যে যদি সাইড থেকে বা অন্য কোথাও থেকে কোনো একটা অ্যাঙ্গেল থেকে যদি একটা আলাদা লাইট আসে আর ডিস্টার্ব করে তাকে, তাহলে ওটা পাইলটের কনসেন্ট্রেশনকে ভঙ্গ করে। তো ডেফিনেটলি লেজার লাইটস ইজ আ হ্যাজার্ড। যেই রিয়াকশন সেকেন্ড হয়তো 1 সেকেন্ড, সেটা হয়তো 3 সেকেন্ডে করলাম, তো এটা তো এফেক্ট করেই। এটা নিয়ে আমরা অনেকবার বলেছি, এয়ারপোর্ট অথরিটিতেও করেছি। মোস্ট প্রবাবলি এয়ারপোর্ট অথরিটি সেই নিয়ে একবার লেক টাউনের কোনো পুজো কমিটির সাথেও বোধহয় বসেছিলেন, এবং সল্টলেকেও বিভিন্ন পার্টি যারা করে, অর্গানাইজ করে এরকম ইভেন্ট গ্রুপের সাথেও বোধহয় তারা বসেছেন এবং কথা বলেছেন। এটা ভীষণভাবে আমাদের এফেক্ট করে, এটা নিয়ে দ্বিমত নেই। দেখুন, বিমানের পথে যেটা প্রাকৃতিক বাধা, পাখি বললাম তো, যেটাই এখন অবধি জানা গেছে যে হয়তো সম্ভাব্য কারণ এই দুর্ঘটনা। দেখুন, এই মানুষের জন্যেই তো এই গোটা এরিয়াটায় এই পাখিদের সম্মুখীন হতে পারে হচ্ছে এই বিমানগুলো। পাখিদের বিমানবন্দর থেকে দূরে রাখতে কিছু উপায় অবলম্বন করতে হয় এবং কিছু গাইডলাইন্স থাকে। মজার ব্যাপার কি জানেন, কলকাতা বিমানবন্দরের আশেপাশে ঠিক তার উল্টোটা ঘটে। এখানে এমন পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যাতে পাখিরা আকৃষ্ট হয়ে চলে আসে। যেমন আবর্জনা স্তূপ, পাখিরা খাবারের লোভে সেখানে ওড়াউড়ি করবে বেশি। কলকাতা বিমানবন্দরের 700 মিটারের মধ্যে দমদম পুরসভার ভ্যাট রয়েছে। দমদম পুরসভার 2.5 কিলোমিটার দূরে সাপুইপাড়া রাজবাড়ি সিদ্ধেশ্বরী লেক, সেখানে জলাশয়ের ধারে প্রতিনিয়ত ময়লা ফেলা হচ্ছে, সেখানে পাখির আনাগোনা সর্বক্ষণ। কলকাতা বিমানবন্দরের 2 কিলোমিটার দূরে অবস্থিত নিউ ব্যারাকপুর পুরসভার ডাম্পিং গ্রাউন্ড, মধ্যমগ্রাম পুরসভার দিগবেরিয়া, বাদু রোড, মাইকেলনগরে ভ্যাট রয়েছে। মানে এগুলো তো কতগুলো উদাহরণ দিলাম। একদিকে উল্টো দিকে যান, বিধাননগর পুরসভার এরিয়ায় একের পর এক ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। এবার দেখুন, একটা পুরসভা এরিয়ায় ডাম্পিং গ্রাউন্ড থাকবেই, সেখান থেকে আবর্জনা তো ফেলতে হবে, কোথাও না কোথাও ভ্যাটও থাকবে। কিন্তু তার জন্য যদি সে তার কাছাকাছি বিমানবন্দর থাকে, কিছু বিশেষ ব্যবস্থা তো করা দরকার। এগুলো যদি এরকম খোলা ছেড়ে রাখা হয় তাহলে তো পাখিরা উড়ে বেড়াবে। আর এইটাই যদি সবাই জেনে শুনে আমরা চালিয়ে যাই, এই ভয়াবহ দুর্ঘটনা এটার সাক্ষী থাকার পরেও যদি চালিয়ে যাই, তাহলে ওই বললাম জ্ঞান পাপী হয়ে আমরা ভবিষ্যতে বসে আবার হা হুতাশ করব। ধরে নেব এটাই আমাদের ভবিতব্য। ওই ডাম্পিং গ্রাউন্ডটাকে সরানো খুব জরুরি। আর কোনো টেক অফ বা ল্যান্ডিং ফানেলে এগুলো থাকা কখনোই ভালো নয়, কেননা এত বেশি পাখি থাকে যে অ্যাকচুয়ালি এটা হলো ওদের জায়গা। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আকাশ বা ওই খালি জায়গা যেটা জমির ওপরে, সেটা পাখিদের রাজত্ব, সেখানে আমরা গিয়ে বিচরণ করছি। তো তাদের আমরা খালি সরিয়ে রাখতে পারি, কিন্তু তাদের আমরা বাধা দিতে পারিনি। কিন্তু যতটা সম্ভব যেসব জিনিসগুলো তাকে অ্যাট্রাক্ট করে সেগুলোকে যদি আমরা দূরে সরিয়ে রাখতে পারি তাহলে কিছুটা হয়। ওরাও চেষ্টা করছে। আর সিমিলারলি কলকাতাতেও যে ডাম্পিং গ্রাউন্ড আছে বা স্লটার হাউসেস আছে, ওখান থেকে যে বেস্টগুলো আসে অনেক বার্ডস অ্যাট্রাক্ট করে। অ্যান্ড একটা ছোট বার্ডও, খুব ছোট থেকে ছোট চড়ুই পাখির মতন বার্ডও যদি একটা এয়ারক্রাফটকে, রানিং এয়ারক্রাফট, টেকিং অফ এয়ারক্রাফটকে হিট করে, ইম্প্যাক্টটা হয় যে স্পিডে হিট করছে সেটা, মানে নট দ্য সাইজ অফ দি অবজেক্ট, কিন্তু কোন স্পিডে ওটা হিট করছে তার উপরে ইম্প্যাক্টটা হয়। তো সেই জন্য একটা ছোট চড়ুই পাখি পর্যন্ত একটা এয়ারক্রাফটের ইঞ্জিনকে নষ্ট করে দিতে পারে। সো ইট ইজ এ বিগ মেনেস, আর এটা কন্ট্রোল করা খুব দরকার। মানে গোটা ব্যাপারটার মধ্যে একটা বিষয়ই খুব পরিষ্কার, সজাগ থাকা। নয়তো ছোট ঘটনা অনেক বড় ঘটনায় পরিণত হতে পারে। মহেশতলায়, রবীন্দ্রনগরে আমরা যেরকম দেখেছি, আমরা সত্যি কথা বলছি, আমরা আজকের দিনে দাঁড়িয়ে এখনও এটা নিয়ে অত চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি না। তার কারণ কি? কারণ হয়তো আমরা সেখানে কোনো প্রাণহানি ঘটতে দেখিনি, কিন্তু যা হচ্ছিল, ছোট ছোট গাফিলতি, সক্রিয়তার অভাব, সচেতনতার অভাব,
তার থেকে গোটা বিষয়টা যে আগ্নেয়গিরির মতো একটা বড় বিস্ফোরণ ঘটাতে পারত সেটা তো আমরা জানি। কিন্তু যদি সজাগ থাকা যায় তাহলে কি হয় তার উদাহরণও তো আমাদের সামনে রয়েছে। মমিনপুরের ঘটনাই ধরুন, একটা শীতলা মন্দির ভাঙা হচ্ছিল, রুখে দাঁড়ালেন কারা? কয়েকজন মুসলিম যুবক। দেখুন এটাই তো মানে এরা শুধু রুখে দাঁড়িয়েছেন, তারা আদালতের দ্বারস্থ হয়েছে। একটা মন্দির বাঁচাতে মুসলিমরা আদালতের দ্বারস্থ হচ্ছেন, এটাই তো বাংলার সাধারণ ছবি হওয়া উচিত। এটাই তো বাংলার সংস্কৃতি, সাম্প্রদায়িক বৈশিষ্ট্য। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, আমাদের সচেতনতার অভাবে এবং আমাদের এই সস্তা আনন্দ পাওয়া, মানে রাজনীতি যাতে আনন্দ পায় আর কি, তার জন্য এই ছবিগুলোকেই, যেগুলো আমাদের রোজকার ছবি হওয়ার কথা ছিল, সেগুলোকেই ব্যতিক্রম বলে ভাবতে হচ্ছে। একদিকে মহেশতলা আর একদিকে মমিনপুর, একদিকে ধর্মান্ধতা আর একদিকে ঐক্য। মহেশতলায় যখন ধর্মীয় মেরুকরণে দোকানপাট ভাঙচুর চলছিল, প্রায় একই সময় 10 কিলোমিটার দূরে মমিনপুরে নিঃশব্দে ভাঙা হচ্ছিল একটা শীতলা মন্দির। প্রায় 200 বছরের পুরনো মন্দির। প্রমোটিং হবে তাই আবেগ এবং রাজনীতি দুটোরই গতিবেগ কম। অর্ধেক ভেঙে ফেলা হয়েছিল প্রাচীন মন্দিরটা। আমাদের 200 বছরের পুরানো মন্দির আছে, ওটা ভেঙে দিয়েছে। আমাদেরকে কাউকে জিজ্ঞেস করলো না, ওরা বলছে কি জিজ্ঞেস করে মন্দিরে রেখেছে। তো যে মন্দিরে রেখেছে ও মন্দির আমাদেরকে দেখাবে, আমরা তো জানি না আমাদের মূর্তি কোথায় গেছে। ভেঙে দিয়েছে। আর আবার আমার বড় মা এখানে থাকে, আমি আসা যাওয়া করি, তো আমাকে ধমকি দিয়েছে কি তুমি পাড়াতে ঢুকবে না। এলাকার হিন্দুরা সংখ্যায় কম, কিন্তু মানবিকতায়, একতায় সংখ্যাটা কতটা শক্তিশালী জানেন? মন্দির ভাঙার খবর পেয়েই ছুটে যান আকিব, গুলজার ও তার বন্ধু বান্ধবরা। আমি ওখান দিয়ে সাথে সাথে থানার ওসিকে ফোন করলাম, ডিসি অফিসে ফোন করলাম। ফোন করে আমি জানালাম যে এত বছর পুরনো একটা মন্দির, সেটাকে এখানে লোকাল প্রমোটাররা ভাঙছে, সেটা কাইন্ডলি আপনারা ওখানে এসে নেসেসারি অ্যাকশন নিন। শুধু থানায় নয়, সরকারি বিভিন্ন মহলে লিখিত অভিযোগ জানিয়েছেন আকিব ও তার বন্ধুরা। আকিবরা বিভেদ চান না, আকিবরা শুধু চান একজোট হয়ে থাকতে। প্রতিবেশীকে হিন্দুর বদলে একজন পড়শি বলেই ভাবতে, মানুষ বলে ভাবতে। আমাদের যে এলাকা আছে এখানে আমরা হিন্দু মুসলিম যে যাই ধর্ম দিয়ে থাকুক, যে যেই ভাষা বলুক, কিন্তু আমরা এখানে সব একসাথে ছোট থেকে বড় হয়েছি। আমরা এখানে আমরা মুসলিম হয়ে অনেক আমাদের সাথে মুসলিম ছেলেরা আছে যারা ওখানে মন্দির বাঁচাতে কালকে গিয়েছিল। আমরা চাই যে যারা মূর্তি ওখান দিয়ে নিয়ে চুরি করেছে ওখানে মূর্তি এনে দিক, আর ওখানে যদি ওরা মন্দির না বানাতে পারে তাহলে আমরা চাঁদা তুলে ওই মন্দিরটাকে তৈরি করব। এই বাংলায় আকিবরা কি সংখ্যালঘু নাকি আকিবরাই সংখ্যাগুরু? ধর্মবিশ্বাস নয়, মনের বিশ্বাস, মানসিকতাই যে শেষ কথা বলবে, এটা বোধহয় আমাদের একটু ভেবে দেখার সময় এসছে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।